সবাইকে প্রজেক্ট এইস এর জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়বো জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার কোষ ও এর গঠন। আমরা এর আগে এই চ্যাপ্টার থেকে কিছু টপিক অলরেডি পড়ে ফেলেছি। সো আমরা যদি একটু গত ক্লাসেরই কন্টিনিউয়েশন, এটা আসলে প্রত্যেকটা টপিক এখন থেকে আমরা যতগুলো টপিকই পড়বো প্রত্যেকটা একটা একটার সাথে রিলেটেড। তো আমরা যদি একটু 2 মিনিট আগের ক্লাসের টপিকটা রিভাইজ করি, তাহলে দেখো আগে যখন আমরা পড়লাম ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালক, আমি লিখি ক্রোমাটিন জালক। এই ক্রোমাটিন জালক থেকে ভেঙে কি তৈরি হয়েছিল, প্রত্যেকটা আলাদা আলাদা, এই যে জালের মতো ছিল এইটা ভেঙে এরকম আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি হয়েছিল। তাহলে ক্রোমাটিন জালক থেকে তৈরি হয়েছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম থেকে আবার কি তৈরি হলো, বা ক্রোমোজোমের গঠনের ভেতরে আমরা ক্রোমোজোমের সূক্ষ্ম গঠনে দেখলাম যে ক্রোমোজোমের ভেতরে আছে হচ্ছে ক্রোমাটিন, এটাও তন্তু। সো ক্রোমাটিন, এই ক্রোমাটিনের ভেতরে যে আমরা আরো কিন্তু জুম করেছিলাম, মনে করে দেখো, মনে না পড়লে আবার ক্লাসটা যে একটু দেখে আসো। এই ক্রোমাটিনটা যখন আমরা জুম করেছিলাম, এর ভেতরে আমরা কি পেয়েছিলাম, এর ভেতরে আমরা পেয়েছিলাম হচ্ছে ডিএনএ লিঙ্কার প্লাস প্রোটিন। কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন, রাইট? তো দেখো কিরকম ছিল, এরকম ছিল, আর এগুলো প্রোটিন। ওকে, এগুলো প্রোটিন, এগুলো সব হচ্ছে লিঙ্কার ডিএনএ, আর এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এরপরে যখন আমরা রাসায়নিক গঠন পড়েছি, তখন কিন্তু আমরা দেখেছি যে শুধু এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন না, এর বাইরে কিছু নন হিস্টোন প্রোটিন আছে যেগুলো এনজাইম হিসেবে কাজ করে। নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ এর সাথে আছে হচ্ছে আরএনএ। ডিএনএ এর সাথে কিছু পরিমাণে আরএনএ থাকে, এর বাইরে কিছু এনজাইম থাকে, কিছু ধাতব আয়ন থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে, আয়রনের আয়ন থাকে, ক্যালসিয়াম আর ফেরাস আয়ন থাকে এখানে। এই ছিল আমাদের ক্রোমোজোমের গঠন। তাহলে আগের ক্লাসে আমরা কিন্তু এই প্রোটিন পার্টটা পড়ে ফেলেছি। প্রোটিন ছিল হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন। তাহলে আজকে আমরা কি পড়বো, আজকে আমরা এই ডিএনএ বা ডিএনএ প্লাস আরএনএ, যেটাকে কিনা আমরা বলি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, আমি কিন্তু ক্রোমোজোম পড়ানোর সময় একটা কথা বলেছিলাম, নিউক্লিয় প্রোটিন। ক্রোমোজোমটা কি দিয়ে তৈরি? নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে প্রোটিন। আমরা প্রোটিন আগের ক্লাসে পড়েছি, আজকের ক্লাসে আমরা পড়বো নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড কি পড়বো সেটা তো বুঝতে পেরে গেছি আজকে আমাদের পড়াশোনাটা কি। সো চলো শুরু করি। নিউক্লিক অ্যাসিডের শুরুতেই তোমাদের একটি ডেফিনেশন দেওয়া আছে। এটা আসলে ডেফিনেশন না, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠন। ডেফিনেশন পড়লে নিউক্লিক অ্যাসিডের গঠন অটোমেটিক্যালি আমাদের বেসিক গঠনটা জানা হয়ে যায়, যেখানে আসলে কি দিয়ে তৈরি। দেখো, নিউক্লিক অ্যাসিড হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত একটা অ্যাসিড। নামের মধ্যেই আছে অ্যাসিড। তাহলে কি দিয়ে অ্যাসিডটা গঠিত হয়? অ্যাসিডটা গঠিত হয় নাইট্রোজেন ঘটিত ক্ষারক, পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড, এই তিনটা দিয়ে। তিনটা কি, কোথায় থাকে, কিভাবে গঠন করে, আমরা সব ডিটেলস জানবো। এই সমন্বয়ে গঠিত একটা অ্যাসিড, যেটা কি করে, জীবের বংশগতির ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এই যে বংশগতির ধারা এক বংশধর থেকে আরেক বংশধরে বাহিত হয়, এইটা কে বাহিত করে? এইটা বাহিত করে, আমরা এর আগে পড়েছিলাম যে ক্রোমোজোম বাহিত করে। এখন ক্রোমোজোমের কোন পার্ট বাহিত করে? প্রোটিন করে? করে না। এনজাইম করে? করে না। ধাতব আয়ন করে? করে না। কে করে? নিউক্লিক অ্যাসিড করে। তাহলে অনেক জায়গায় তোমরা বলে যাবো একই রকম কথা তো লেখা, জীবের বংশগতির ধারা এক জায়গায় লেখা ক্রোমোজোম, আরেক জায়গায় লেখা নিউক্লিক অ্যাসিড, আরেক জায়গায় লেখা ডিএনএ, আরেক জায়গায় লেখা জিন। কি দিব? দেখো সবই আলটিমেটলি সেম, ক্রোমোজোম করে। বাট ক্রোমোজোমের কোন পার্টটা করে? ক্রোমোজোমের এই নিউক্লিক অ্যাসিড পার্টটা করে। আবার নিউক্লিক অ্যাসিডের, মানুষের মধ্যে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কোনটা করে? ডিএনএ করে। ডিএনএ কোন পার্টটা আসলে করে? ওই যে জিন বা যে কোডন যে পার্টটা আছে সেই পার্টটা করে। সো কি জিনিস সেটা আমরা জেনে গেলাম। এখন এটা তো অবশ্যই বিজ্ঞানীরা আবিষ্কার করবে, আমরা তো একদিনে পুরোটা আবিষ্কার করতে পারিনি। সো এখানেও ধাপে ধাপে কিছু কিছু বিজ্ঞানী আবিষ্কার করেছে, নামগুলো তোমাদের লাগবে। দুইটা নাম যেটা না জানলেই না, নিউক্লিক অ্যাসিডের নামকরণ করেছে বিজ্ঞানী অল্টম্যান, আর নিউক্লিক অ্যাসিডকে আলাদা আলাদাভাবে ডিএনএ আর আরএনএ এই দুইটা আবিষ্কার করেছে হচ্ছে বিজ্ঞানী লেভাইন। সো এই দুইটা নাম অবশ্যই তোমাদের লাগবে। এর বাইরেও আরো দুই তিনটা বিজ্ঞানীর নাম তোমাদের বইয়ে আছে, এমসিকিউ এর জন্য আসলে
সবগুলোই ইম্পর্ট্যান্ট। তাহলে অলরেডি আমরা সংজ্ঞা থেকে জানতে পেরে গেছি যে নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান কি। নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, ফসফরিক অ্যাসিড। এইবার আমরা চলো দেখি কোনটা কি, তিনটা সম্পর্কে আমরা ডিটেলস জানি। প্রথম কথা হচ্ছে পেন্টোজ সুগার। দেখি আমরা আলাদা করে পেন্টোজ সুগার। হ্যাঁ, পেন্টোজ সুগার, পেন্টা, দেখো পেন্টা, পেন্টা মানে হচ্ছে 5। তার মানে এই পেন্টোজ সুগারে কার্বন কয়টা থাকবে? পেন্টোজ সুগারে কার্বন থাকবে 5টা। তাহলে এইটার নাম পেন্টোজ সুগার কেন? কারণ এখানে 5টা কার্বন আছে। তাহলে চলো আমরা একটু গঠনটা দেখে ফেলি পেন্টোজ সুগারের। পেন্টোজ সুগারের গঠনটা কি? শুরুতেই উপরে একটা অক্সিজেন দিবা, একটা অক্সিজেন, ঠিক আছে? তারপরে এইভাবে একটা পেন্টাগন আঁকা পড়বে। পেন্টাগন মানে কি? যার 5টা ধার থাকে, 5টা বাহু থাকে, সেটাই পেন্টাগন। পেন্টাগনের প্রত্যেকটা, তাহলে এখানে কি থাকবে? প্রত্যেকটাতে একটা করে কার্বন থাকবে। তাহলে এই হলো পেন্টোজ সুগারের রিং। এটাকে একটা গোল না, রিং এর মতো না? তো এইটাই হচ্ছে একটা রিং। এখন বলবা যাবো পেন্টোজ সুগারে কার্বন তো 5টা থাকার কথা ছিল, এখানে কয়টা আছে? 1 2। আমি যদি একটু নাম্বারিং করি তাহলে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। তাহলে 5 নাম্বারটা কোথায় গেল? 5 নাম্বারটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত, এইভাবে। এইটা হচ্ছে 5 নাম্বার আরেকটা কার্বন। তাহলে এই গেল 5টা কার্বন। এবার কোন কার্বনের সাথে কি যুক্ত? অলরেডি আমরা এখানে দিয়ে দেখেছি যে এখানে একটা অ্যালকোহল মূলক বা একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত আছে। বাকিগুলোতে কি থাকবে আমরা জানি। কার্বনের হাত কয়টা? কার্বনের হাত বা কার্বনের যোজনী কয়টা? 4টা। দেখো 1 2 3 নাম্বার কার্বন প্রত্যেকটাই 2টা হাত পূরণ হয়ে আছে, তাহলে বাকি 2টা পূরণ করতে হবে। বাকি 2টা কি দিয়ে পূরণ হবে? বাকি 2টা পূরণ হবে হাইড্রোজেন আর হাইড্রক্সিল দিয়ে। এই 2টা দিয়ে বাকি 2 হাত পূরণ হবে। তাহলে কোথায় কোনটা হবে? এখানে কোশ্চেন আসে যে কোথায় কোনটা হবে। এই 2টাতে, নিচের 2টাতে দেখো হাইড্রোজেন হবে উপরে, আর হাইড্রক্সিল হবে হচ্ছে নিচে। হাইড্রোজেন উপরে, হাইড্রক্সিল নিচে। আর এই কার্বনে হাইড্রোজেন হাইড্রক্সিল 2টা উপরেও হতে পারে, নিচেও হতে পারে। মানে কি হাইড্রোজেনটা উপরেও হতে পারে, নিচেও হতে পারে। বাট আমরা যেই পেন্টোজ সুগার নিয়ে কথা বলছি, এই পেন্টোজ সুগারে হাইড্রক্সিলটা হবে উপরে, হাইড্রোজেনটা হবে নিচে। যদি হাইড্রক্সিল উপরে, হাইড্রোজেন নিচে থাকে তাহলে এইটাকে বলে বিটা গঠন। এটা হচ্ছে বিটা গঠন। তাহলে আমরা ডিএনএ বা আরএনএ, আমাদের নিউক্লিক অ্যাসিড যে পেন্টোজ সুগার গঠন করে, সেই পেন্টোজ সুগার কিরকম? বিটা। আলফা যদি উল্টা হতো তাহলে হতো আলফা। সো এটা কে গঠন করে? এটা হচ্ছে বিটা গঠন করে। তাহলে গঠনটা বোঝা গেছে। অক্সিজেন, তারপরে 4টা কার্বন দিয়ে রিং, 4 নম্বর কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত, সাথে হাইড্রক্সিল মূলক 2টা হাইড্রোজেন। এরপরে হচ্ছে বাকিগুলোতে আমরা পূরণ করব। কিভাবে পূরণ করব? নিচের 2টাতে, উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রক্সিল। আর এইটাতে হচ্ছে উল্টা, উপরে হাইড্রক্সিল, নিচে হাইড্রোজেন। তাহলে এইটা, এই যে এই 1 নম্বর কার্বনে যদি উপরে হাইড্রক্সিল, নিচে হাইড্রোজেন থাকে তাহলে কি বলে? এটাকে বিটা গঠন বলে। তাহলে এই যে আমরা একটা পেন্টোজ সুগার আঁকালাম, এই পেন্টোজ সুগারটা কি? এটা হচ্ছে রাইবোজ সুগার, বিটা রাইবোজ সুগার। ঠিক আছে? তাহলে বিটা রাইবোজ সুগার, বা এটা একটা রাইবোজ সুগার। মূল কথা এটা একটা রাইবোজ সুগার। বিটা কেন? ওই হাইড্রোজেন আর হাইড্রোক্সিলের অবস্থানের জন্য। তাহলে এই যে রাইবোজ সুগার, আমরা রাইবোজ সুগার পেয়ে গেছি। তাহলে উপরে দেখো পেন্টোজ সুগার কয় রকমের হয়? 2 রকমের। রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। রাইবোজ গঠন করে আরএনএ, ডিঅক্সিরাইবোজ গঠন করে ডিএনএ। আমরা নাম থেকেই বুঝতে পারছি। রাইবোজ মানে কি? এই যে আরএনএ আর যে রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড না? তাহলে এই রাইবোটা এসেছে রাইবোজ সুগার থেকে। আর ডিএনএ হচ্ছে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে ডিঅক্সি,
এই ডিঅক্সিরাইবো কথাটা এসেছে এই ডিঅক্সিরাইবোজ সুগার থেকে। তাহলে আমরা যেটা আঁকালাম এটা কি, এটা হচ্ছে রাইবোজ সুগার, এটা কিন্তু ডিঅক্সিরাইবোজ সুগার না। এখন যদি বলো দেখো তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার কিভাবে আঁকায়? ডিঅক্সিরাইবোজ সুগার এতক্ষণ পর্যন্ত যা বলেছি সেটাই একই জিনিস, শুধু এখানে একটা জিনিস করা লাগবে। দেখো রাইবোজ তো আছে, তার মানে রাইবোজ সুগারের মতো গঠন। তার আগে কি বলেছে? ডিঅক্সি, ডি মানে কোন কিছুকে বাদ দিয়ে দেওয়া, এই যে ডি, এটা কিন্তু ডাই না, এটা হচ্ছে ডি, ডিই, ডি অক্সি। তাহলে বাদ দিব, কাকে বাদ দিব? অক্সিজেনকে বাদ দিব। কোন অক্সিজেনকে বাদ দিব? অনেকগুলো অক্সিজেন তো এখানে, এই যে এই অক্সিজেনটাকে বাদ দিব। এই অক্সিজেন বাদ দিয়ে যদি এইটা শুধু হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? বিটা ডি অক্সি রাইবোজ সুগার। তাহলে সুগার কি? সুগার হচ্ছে পেন্টোজ সুগার, 5টা কার্বন দিয়ে পেন্টোজ সুগার। প্রথমে যে গঠনটা দেখালাম সেটা হচ্ছে রাইবোজ সুগারের। রাইবোজ সুগার দিয়ে আরএনএ তৈরি হয়। রাইবোজ সুগারে 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেনটা চলে যায়, শুধু হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এখানে এই নাম্বারিংটা কিন্তু ইম্পর্টেন্ট। এই নাম্বারিংটা আমাদের পরবর্তীতে যে ডিএনএ এর গঠনে বা আরএনএ এর গঠনে আমাদের কাজে লাগবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, আশা করছি পেন্টোজ সুগারের গঠনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। পেন্টোজ সুগারের গঠন কিন্তু আমাদের লাগবে। এরপরে আসো নাইট্রোজেন ঘটিত ক্ষারক। নাইট্রোজেন ঘটিত ক্ষারক মানে কি? এটা এক ধরনের ক্ষারধর্মী পদার্থ। কেন নাইট্রোজেন ঘটিত বলছি? কারণ এটার মধ্যে নাইট্রোজেন আছে। সোজা কথা, এটার ভিতরে নাইট্রোজেন বিদ্যমান, সেই জন্য এটাকে নাইট্রোজেন ঘটিত ক্ষারক বলছে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক কত প্রকার? আমরা আশা করতেছি 9 10 আমরা সবাই পড়ে আসছি কি? পিউরিন আর পাইরিমিডিন। কোনটা কিভাবে মনে রাখবো? পাইরিমিডিন হচ্ছে CUT কাট, সাইটোসিন, থাইমিন, ইউরাসিন। আর বাকি দুইটা পিউরিন হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি একটু জানতে হবে আমাদেরকে। পিউরিনে এরকম 2টা রিং থাকে। সাপোজ এটা একটা রিং, এইটার সাথে যুক্ত এইটা আরেকটা রিং, বা 2টা রিং একসাথেও হতে পারে। মেইন কথা হচ্ছে পিউরিনে 2টা রিং থাকে। 2টা রিং নিয়ে পিউরিনের গঠন হবে। বই দেখবা ছবি দেওয়া আছে, অ্যাডিনিন গুয়ানিন 2টারই ছবি দেওয়া আছে, সেখানে দেখবা যে 2টারই 2টা করে রিং, প্রত্যেকটা গঠনে 2টো করে রিং। আর যেগুলো পাইরিমিডিনের গঠনে রিং হচ্ছে একটা। পাইরিমিডিনের গঠনে রিং কয়টা? রিং একটা। সো এই দুটার মধ্যে গঠনে এটাই ডিফারেন্স, এই জন্যই দুইটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা জিনিস তোমরা ভুল করো, এই যে পাইরিমিডিনের যে থাইমিনটা আছে, আমরা জানি পাইরিমিডিনের থাইমিন আর ইউরাসিল কোথায় থাকে? ইউরাসিল থাকে হচ্ছে আরএনএ তে, আর থাইমিন থাকে হচ্ছে কোথায়? থাইমিন থাকে ডিএনএ তে। ডিএনএ তে কিন্তু ইউরাসিল থাকে না, আরএনএ তে সেম অ্যাজ থাইমিন থাকে না। লিখতে যে তোমরা একটা জিনিস ভুল করো, তোমরা থাইমিন, দেখো বানানটা কিন্তু থাইমিন, তোমরা অনেক সময় লিখো থায়ামিন। এটা কিন্তু ভুল। থায়ামিন লেখা যাবে না। থায়ামিন হচ্ছে ভিটামিন বি, এটা ভিটামিন বি। ইংলিশেও এই বানানটা তোমরা একটু উল্টাপাল্টা করো। থাইমিনকে THYMIN, থাইমিন THY, আর থায়ামিনকে, থায়ামিন হচ্ছে THIAMINE। এটা একটু খেয়াল রাখবা যে পরীক্ষার খাতায় কিন্তু থায়ামিন লেখা যাবে না থাইমিনের জায়গায়। সো এই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই 5টা হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত ক্ষারক। কিভাবে যুক্ত থাকে, কি থাকে, সেগুলো আমরা সব বলবো। আর লাস্ট হচ্ছে ফসফেট। এই ফসফেটটা কি হিসেবে থাকে? ফসফরিক অ্যাসিড হিসেবে থাকে। H3PO4,
ফসফরিক অ্যাসিড হিসেবে এটা যুক্ত থাকে। কিসের সাথে যুক্ত থাকে? পেন্টোজ সুগারের সাথে যুক্ত থাকে। এইবার এই হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডের গঠন কি কি নিয়ে গঠিত, উপাদানগুলো আমরা পেয়ে গেলাম। সব ইনগ্রেডিয়েন্ট আমাদের কাছে রেডি। এখন আমাদের কি করতে হবে? রান্না করতে হবে। কি রান্না করতে হবে? নিউক্লিক অ্যাসিড রান্না করতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড রান্না করি। রান্নার সময় বলে না যে শুরুতে এই পানি দেন, তারপরে এখানে এতখানি সবজি দেন, সিদ্ধ করুন, এখানে হচ্ছে একই রকম অবস্থা। শুরুতে কি নিব আমরা? শুরুতে নিব পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস। ওই যে আমরা পড়লাম শুরুতে পেন্টোজ সুগার, তারপরে সেকেন্ডে বললাম নাইট্রোজেন বেস। এখন সেই পেন্টোজ সুগার কোনটা হতে পারে? পেন্টোজ সুগার তুমি যদি রাইবোজ নাও তাহলে লাস্টে যে আরএনএ তৈরি হবে। পেন্টোজ সুগার তুমি যদি নাও ডিএনএ তাহলে লাস্টে, সরি, পেন্টোজ সুগার তুমি যদি নাও ডিঅক্সিরাইবোজ তাহলে লাস্টে যে ডিএনএ তৈরি হবে। উপাদান যেটা নিবা রান্না তো সেটাই হবে, তাই না? নাইট্রোজেন বেস। তুমি এখন যদি আরএনএ তৈরি করতে যাও আর সেইখানে রাইবোজের সাথে, রাইবোজ সুগারের সাথে আরএনএ বেস হিসেবে, সরি, এন2 বেস হিসেবে তুমি যদি ইউরাসিল না দিয়ে থাইমিন দাও তাহলে তো আর হবে না। সো এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোনটা কার সাথে যুক্ত হয়। তাহলে শুরুতেই পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস একসাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে তৈরি করবে নিউক্লিওসাইড। তাহলে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস একসাথে মিলে তৈরি করে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে তাহলে আর কি যুক্ত হবে? আর একটাই উপাদান ছিল, ফসফরিক অ্যাসিড। তাহলে এই নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড মিলে তৈরি করে নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড একসাথে মিলে, এই যে অসংখ্য নিউক্লিওটাইড একসাথে মিলে তৈরি করে নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডকে আমি কি বলতে পারি? নিউক্লিওটাইডের পলিমার। পলিমার, তাই তো? তাহলে এইটুকু আগে মাঝে মধ্যে সাজায় নাও। পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস দুইটা মিলে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড দুইটা মিলে নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে এবার আসো আমরা নিউক্লিওসাইডের গঠনটা পড়ে ফেলি। নিউক্লিওসাইডের গঠন কি বলেছিলাম? পেন্টোজ প্লাস নাইট্রোজেন বেস। এইটাই তো নিউক্লিওসাইড মানে, তো এটাই, তাই না? তাহলে আসো, পেন্টোজ আমরা আঁকিয়েছিলাম, এটা অক্সিজেন, অক্সিজেনের সাথে কার্বন যুক্ত ছিল। এখানে একটা 1 2 3 4 5 5 করে, এই যে 5। এখানে আমি আর কার্বন গুলো দিলাম না, বা তোমরা চাইলে হচ্ছে কার্বন দিতেও পারো। 1 2 3। তাহলে দেখো এইটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাই তো? এই এক নাম্বার যে কার্বন আছে, এক নাম্বার যে কার্বন, এই এক নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় নাইট্রোজেন বেস। দেখো এক নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হয়। তো নাইট্রোজেন বেস যে যুক্ত হবে, এখানে কি একটা বন্ড তৈরি হলো না? একটা বন্ধন তৈরি হলো। তো যুক্ত হলে কি একটা বন্ধন তৈরি হয়? এই বন্ধনটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে পেন্টোজ সুগার বা রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার যেটাই বলো না কেন, তার 1 নাম্বার কার্বনের সাথে কোনো নাইট্রোজেন বেস যদি যুক্ত হয় তখনই সেটাকে আমরা বলছি নিউক্লিওসাইড। তাহলে এটাই হচ্ছে নিউক্লিওসাইডের গঠন। এখন এই নাইট্রোজেন বেস কি হবে সেটার উপরে বেস করে নিউক্লিওসাইড অনেক রকম হতে পারে। যদি অ্যাডেনিন হয় তাহলে অ্যাডিনোসিন হবে, যদি তোমার গুয়ানিন হয় তাহলে গুয়ানোসিন হবে, যদি থাইমিন হয় তাহলে থাইমিডিন হবে, যদি ইউরাসিল হয় তাহলে ইউরিডিন হবে। তো নামটা ডিপেন্ড করবে, নিউক্লিওসাইডের নাম কি হবে সেটা ডিপেন্ড করবে কোন নাইট্রোজেন বেস যুক্ত হচ্ছে সেটার উপরে। তাহলে এই গেল আমাদের নিউক্লিওসাইড। নেক্সট আসো নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওসাইডের সাথে ফসফেট। তাহলে আগে আসো, আগে আমরা নিউক্লিওসাইড আঁকাই এখানে।
এটা কি? এটাই তো একটা নিউক্লিওসাইড, তাই না? এটা হচ্ছে একটা নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের এই যে 5 নাম্বার কার্বন আছে, এই 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট যুক্ত। 5 নাম্বার কার্বনের সাথে এই ফসফেটটা যুক্ত হয়। এইখান থেকে এই OH, এই OH আর এই ফসফেট থেকে একটা হাইড্রোজেন, এইটা মিলে পানি হিসেবে বের হয়ে যায়। তো পানি হিসেবে যদি বের হয়ে যায়, এই OH যখন চলে যাবে তখন এই কার্বনের আরেকটা হাত ফাঁকা হয়ে যাবে না? দেখো, একটা হাত দিয়ে এই কার্বনের সাথে যুক্ত, দুইটা হাত দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত, একটা হাত দিয়ে হাইড্রোক্সিলের সাথে যুক্ত। হাইড্রোক্সিল যখন চলে যাবে তখন কার্বনের একটা হাত ফাঁকা হয়ে যাবে। আর ফসফরাসের ওই পাশে কি হাইড্রোজেন চলে গেছে, ওইটার একটা যোজনী ফাঁকা। তো তখন এই ফসফরাস আর কার্বন একটা আরেকটার সাথে যুক্ত হবে কি দিয়ে? ফসফোডাইএস্টার বন্ড দিয়ে। ফসফোডাইএস্টার বন্ড দিয়ে। তাহলে এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কার্বনের সাথে যে কোনো একটা কার্বনের সাথে ফসফেটকে যদি যুক্ত হতে হয়, কার্বনের সাথে ফসফেটকে যদি যুক্ত হতে হয়, কার্বনে অবশ্যই হাইড্রক্সিল মূলক থাকতে হবে, তাই না? এই যে দেখো, হাইড্রক্সিল মূলকটাকেই তো হাইড্রোজেন নিয়ে পালায় যাওয়ার ফলেই তো এদের হাতগুলো ফাঁকা হলো, এরা একসাথে যুক্ত হলো। সো অবশ্যই যেই কার্বনের হাইড্রক্সিল পার্ট আছে সেই কার্বনে যেই ফসফেট যুক্ত হবে, বা মুক্ত হাইড্রক্সিল পার্ট আছে সেখানে যেই ফসফেট যুক্ত হবে। এইটা আমরা পরে যখন ডিএনএ গঠন করব তখন আমাদের একটু দরকার হবে এটা, বা ডিএনএ রেপ্লিকেশন যখন পড়বো, গঠন না বেসিক্যালি ডিএনএ রেপ্লিকেশন যখন পড়বো তখন কিন্তু আমাদের এই বেসিকটা একটু দরকার হবে। তাহলে দেখো, এখানে আমরা বুঝতে পারলাম যে এই যে গঠন হচ্ছে, এই গঠন হওয়ার জন্য কিন্তু এই হাইড্রোক্সিল থেকে চলে যেতে হবে। তার মানে অবশ্যই কার্বনে হাইড্রোক্সিল থাকতে হবে আগে থেকে একটা। তাহলে এই ফসফেট বা ফসফরিক অ্যাসিড কত নাম্বার কার্বনের সাথে যুক্ত হলো? 5 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় হচ্ছে নাইট্রোজেন বেস, আর 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় হচ্ছে ফসফেট। যুক্ত হয়ে কি করলো? নিউক্লিওটাইড করলো। এখন এই নিউক্লিওটাইড যদি আমি অনেকগুলোকে একসাথে যুক্ত করে দিই তাহলে কি হবে? ডিএনএ তৈরি হবে। তাহলেই তৈরি হবে আরএনএ, কারণ এই নিউক্লিওটাইডের পলিমারিত হচ্ছে ডিএনএ আরএনএ বা নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো, খুব কি কঠিন কিছু? খুব কঠিন কিছু না। আসো এবার আমরা চলে আসি একেবারে ডিএনএ এর গঠনে। ডিএনএ এর গঠন আমরা ছবিতে পরে আসবো, আগে আমরা নিজেরা একটু আঁকানোর চেষ্টা করি। আমরা নিউক্লিওসাইড আঁকিয়েছি, নিউক্লিওটাইড আঁকিয়েছি, ডিএনএ আঁকানোর সময় আমার শুধু ওই নিউক্লিওটাইডের পলিমার তৈরি করতে হবে। তাহলে আসো আমরা আবার শুরুতে যে আঁকালাম নিউক্লিওসাইড সেটা আগে আঁকাই। এইটা হচ্ছে একটা নিউক্লিওসাইড। এটা পেন্টোজ সুগার। এটা কি? এটা পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয়েছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসটা সাপোজ কোন নাইট্রোজেন বেস দিব? দিলাম অ্যাডেনিন। প্রথমে একটা অ্যাডেনিন যুক্ত হলো এখানে। তাহলে এটা কি তৈরি হলো? এটা অ্যাডিনোসিন তৈরি হলো, তাই তো? আর এরপরে এখানে কি দিব? এখানে একটা ফসফেট দিব। এখানে একটা ফসফেট দিই, এখানে তৈরি হলো একটা ফসফেট। এই তো হচ্ছে ডিএনএ। ডিএনএ এর গঠনের জন্য এখানে আরো কি থাকতে হবে? এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোক্সিল, এখানে হাইড্রোজেন। এখানে কি হাইড্রোক্সিল দিব? এখানে হাইড্রোক্সিল দিব না, এখানে একটা হাইড্রোজেন দিব, কারণ এটা ডিএনএ তৈরি করতেছি আমরা। এখানে ডিঅক্সিরাইবোজ সুগার লাগবে। হাইড্রোক্সিল দিলে তো কি রাইবোজ সুগার হয়ে যাইতো। তাহলে এইটাকে আমরা একটা নিউক্লিওটাইড বলতে পারি। এটা নিয়ে কারো দ্বিমত আছে? কারো কোনো কথা আছে যে না আমি এটাকে নিউক্লিওটাইড বলবো না? না, আশা করতেছি কারো কোনো কথা নাই যে এটাকে আমরা নিউক্লিওটাইড বলবো না। তাহলে এই হচ্ছে একটা নিউক্লিওটাইড, ঠিক আছে? এইবার কি বলেছি? এরকম অনেকগুলো নিউক্লিওটাইড থাকবে। তো সাপোজ
সাপোজ আমরা কি করলাম, এখানে 3টা নিউক্লিওটাইড আমরা আঁকাই। এই একটা, এই হচ্ছে 2টা, এবং এরকম আমরা আরেকটা আঁকাই। এই হচ্ছে 3টা, তাই তো? তাহলে এই হচ্ছে 3টা, এই হচ্ছে 3টা নিউক্লিওটাইড, 3টা নিউক্লিওটাইড। আর 3টা নিউক্লিওটাইডে একই বেজ হয়ে গেছে। দেখো আমরা একই বেজ দিব না, আমরা বেজটা একটু চেঞ্জ করে দিই। সাপোজ এটা তো এ, একটা দিলাম অ্যাডিনোসিন, একটা দিলাম তোমার গুয়ানিন দিলাম, একটা দিলাম হচ্ছে সি সাইটোসিন দিলাম। কিন্তু মানে ইউরাসিল আবার দিও না, দিতে 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 ইউরাসিল দিও না। তাহলে এইখানে 3টা নিউক্লিওটাইড আছে, 3টা নিউক্লিওটাইড যে আছে এইটা নিয়ে কারোর মনে কোনো কনফিউশন আছে, কোনো সন্দেহ আছে তোমাদের যে না এখানে 3টা নিউক্লিওটাইড নাই? 3টা নিউক্লিওটাইড কিন্তু দেখা যায়। এখন আমরা কি বলেছি, নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিনিউক্লিওটাইড, মানে এই 3টা নিউক্লিক অ্যাসিড বা যতগুলোই হোক, 3টা না আসলে অনেকগুলো, আমি 3টা দেখাচ্ছি আর কি, এদেরকে একসাথে যুক্ত করতে হবে, তাই তো? এখন একসাথে যুক্ত এরা কিভাবে হবে, এদেরকে কিভাবে আমরা একসাথে যুক্ত করব, সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন। নিউক্লিওটাইড যুক্ত হবে দেখো এই ফসফেট দিয়ে। দেখো এই যে ফসফেট আছে না, নিউক্লিওটাইড গুলো যুক্ত হয় একটা একটার সাথে ফসফেট দিয়ে। কিভাবে যুক্ত হয় দেখো, একটু আগেই তোমাদেরকে আমি বলেছি, কোনো কার্বনের সাথে যদি হাইড্রক্সিল মূলক যুক্ত থাকে তাহলে সেই হাইড্রক্সিল মূলককে ফসফেট সরায় দেয়। ফসফেটের যে কি ছিল, ফসফেটটা তো এরকম ছিল H3PO4, সেটা যখন এটার সাথে যুক্ত হয়েছে তখন একটা হাইড্রোজেন চলে গেছে, H2PO4 হিসেবে আছে। একটা হাইড্রোজেন চলে যেয়ে এইটার হাইড্রক্সিলের সাথে পানি হিসেবে বের হয়ে গেছে, বাকিটুকু এই ফসফেটের মধ্যে এখানে থেকে গেছে। এখন আরেকটা, এখন এই গঠনটা যদি আরেকটা কার্বন পায় যার সাথে হাইড্রক্সিল মূলক আছে, এই হাইড্রোজেনের মধ্যে থেকে আরেকটা হাইড্রোজেন চলে আসবে না, আবার পানি হিসেবে বের হয়ে যাবে। এরকম টোটাল 3টা হাইড্রোজেন বের হতে পারবে, আরেকটা হাইড্রোজেন তো বের হতে পারবে। এইবার দেখো তো এইখানে এই যে ফসফেট, এই ফসফেটের কাছাকাছি এই কার্বনে হাইড্রক্সিল মূলক আছে না? তাহলে ফসফেট কি করবে, ফসফেটের হাইড্রোজেন এই হাইড্রক্সিল মূলক নিয়ে ভেঙে দেবে। যখন ভেঙে যায় কি তৈরি করলো, পানি তৈরি করলো। আর এই ফসফেট বেচারা তখন কি করবে, এই ফসফেট বেচারা তখন এই যে এরা এসেগা হাইড্রক্সিল নাই, তখন এই ফসফেট বলবে যে তাহলে আমি ওই কার্বনের সাথে যুক্ত হয়ে যাই, কারণ আমার হাত ফাঁকা আছে, কার্বনেরও হাত ফাঁকা আছে। তাহলে এই যে দেখো এই ফসফেট এই কার্বনের সাথে যুক্ত হলো, এই কার্বনের সাথে যুক্ত হলো। এইটা কত নম্বর কার্বন ছিল দেখো তো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, সেম অ্যাজ 1, 2, 3, 4, 5। তাহলে এই ফসফেট একটা নিউক্লিওটাইডের 5 নাম্বার বা একটা সুগারের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, আর একটা সুগারের 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। দেখো এখানেও একই জিনিস হবে, এখানেও সেম জিনিসটা হবে, এই ফসফেট এটার সাথে যুক্ত হয়ে যাবে, এটার সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে আবার দেখো এটা 5, 4, 3, 2, 1, প্রত্যেকটা ফসফেট এরকম 2টা কার্বনের সাথে যুক্ত আছে, 2টা নিউক্লিওটাইডের। কত কত নাম্বার, নাম্বারও কিন্তু ফিক্স, অন্য কোনোটার সাথে যুক্ত হয় নাই। কোনটার সাথে, একটার 5 আর একটার 3 এর সাথে যুক্ত হয়েছে। তাহলে সবার উপরে দেখো, সবার উপরে এই 5 যেই আছে, 5, এই 5 প্রান্তটা ওপেন না, এটার ফসফেট তো কারোর সাথে যুক্ত নাই। তাহলে 5 প্রান্তটা যেহেতু খোলা, এইটাকে বলা হয় 5 বা 5 ড্যাশ, এটা হচ্ছে 5 ড্যাশ এন্ড। তাহলে এটা হচ্ছে 5 প্রান্ত বলি আমরা এটাকে, বা 5 এন্ড বলতে পারো। আর এইখানে দেখো, এখানে 3 নাম্বার কার্বনটার সাথে কিন্তু কোনো ফসফেট যুক্ত নাই, 3 নাম্বার কার্বনটা ফাঁকা আছে, তাহলে এটা হচ্ছে 3 প্রাইম এন্ড। তাহলে এটা 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। তাহলে এই দেখো অলরেডি কিন্তু একটা সূত্র তৈরি হয়ে গেছে। একটা সূত্র কিভাবে তৈরি হলো,
পেন্টোজ সুগার, কোন পেন্টোজ? ডিঅক্সি রাইবোজ সুগার, তার সাথে 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন বেস, প্রত্যেকটার 5 নাম্বার আর 3 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত। তাহলে এটা বেসিক্যালি যে ফসফোডাইএস্টার বন্ডটার কথা বলছিলাম, আগেরটা তো ডাইএস্টার বন্ড না, কারণ ওখানে একটার সাথে যুক্ত ছিল। ডাইএস্টার বন্ড হচ্ছে বেসিক্যালি এইটা, এই যে একটা ফসফেট এই যে দুইটা বন্ড, দুইটা বন্ধনের মাধ্যমে দুইটা কার্বনের সাথে যে যুক্ত আছে এটাকে বলে কি ফসফেট। যেহেতু আছে তো ফসফো দুইটা, তাই ডাই, এবং এটা এস্টার ফর্ম করছে, তাই এটাকে বলে হচ্ছে ফসফোডাই এস্টার। এস্টার কি জিনিস সেসব জৈব যৌগতে তোমরা পড়বা। তাহলে এই হচ্ছে আমাদের নিউক্লিওটাইডের বা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের একটা সূত্রকের গঠন, একটা সূত্রকের গঠন। তাহলে চলো আমরা একটা সূত্র আবার শুরু থেকে একটু আঁকাই। আসো, যত বেশি আঁকাবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমার জন্য ভালো। তো আমরা আরেকবার এটা আঁকাই। শুরুতেই কি আছে আমাদের? শুরুতেই আছে হচ্ছে একটা অক্সিজেন, অক্সিজেন সাথে হচ্ছে কার্বন, 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 আরেকটা কার্বন। এইটা হচ্ছে নাইট্রোজেন বেস। প্রথমে কি দিয়েছিলাম? একটা অ্যাডিনিন দিয়েছিলাম এখানে, H2OH। এইটার সাথে কি যুক্ত ছিল? আচ্ছা, আগে এইটাই হচ্ছে আমরা ইয়া করে ফেলি। তাহলে এরকম কয়টা ছিল? এরকম ছিল হচ্ছে প্রথমে একটা দুইটা and তিনটা, রাইট? প্রত্যেকটাতে যেহেতু সেম বেস হয়ে গেছে, আমরা বেসটা একটু চেঞ্জ করে দিই। তাহলে কি বেস দিব? শুরুতে আমরা দিলাম একটা অ্যাডিনিন, পরে দিলাম একটা গুয়ানিন, লাস্টে দিলাম একটা সাইটোসিন দিলাম। তারপরে এই পাশে আমরা ফসফেট যোগ করব। এই পাশে কি করব? ফসফেট যোগ করব। আমি কপি করেছি, তোমরা কপি করতে পারবা না, সো তোমরা আবার আঁকাবা। সো এই যে ফসফেট, ফসফেট যোগ করে দিলাম, এই যে ফসফেট, ফসফেট যোগ করে দিলাম। এত তোমাদের হাইড্রোজেন হাইড্রোক্সিল যদি না দিতে চাও তাও কোনো সমস্যা নাই, দিবা না, জাস্ট কার্বন দেখাইলেও হবে। তাহলে এই এরপরে এই যে এটার 5 প্রান্তটা হচ্ছে ফাঁকা থাকছে, তাহলে এটা হচ্ছে 5' 5', আর এটার 3 প্রান্তটা ফাঁকা থাকছে, এটা হচ্ছে 3'। তাহলে এইটা আমরা কি আঁকালাম? এইটা আমরা আঁকালাম হচ্ছে একটা নিউক্লিওটাইডের সূত্র। আমরা একপাশে নিউক্লিওটাইডের সূত্র আঁকালাম। এখন ডিএনএ এর গঠন কিরকম? ডিএনএ এর গঠনে আমরা জানি সূত্র থাকে কয়টা? 2টা সূত্রক থাকে। তাহলে সেম এই জিনিস আরেকটা থাকবে, সেম এই জিনিস আর একটা থাকবে, তাই তো? তাহলে আরেকটা আঁকায় আসো। এই সূত্র, এরকম সূত্র আরেকটা থাকবে। তাহলে এই সূত্রটা কিরকম হবে? ওখানেও সেম এটার মতো, অক্সিজেন, কার্বন, 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 কার্বন। তাহলে এভাবে থাকলো। এইটার 1 নাম্বারের সাথে বেস যুক্ত হবে। আচ্ছা, বেসটা আমরা পরে যুক্ত করছি, আগে আমরা এটাকে এইরকম। ডিএনএ এর 2টা সূত্র, ডিএনএ 2টা সূত্র সেম ডিরেকশনে থাকে না, দুইটা থাকে পরস্পর বিপরীতমুখী। একটা যদি সোজা থাকে আর একটা থাকবে উল্টা। মানে কি? আমি যদি দেখাই, সাপোজ এই দুইটা হচ্ছে 2টা সূত্র, 2টা সূত্র, এটা হচ্ছে 5 প্রান্ত, এটা হচ্ছে 3 প্রান্ত। এইটারও তাহলে কি? এটা 5 প্রান্ত, এটা 3 প্রান্ত। দুইটা কখনোই এরকম সেম ডিরেকশনে থাকে না, এটার 5 একদিকে থাকবে না, এটা থাকে কি উল্টা ভাবে। তাহলে এইটার 5 এইটার 3 মুখোমুখি থাকে, সেম এটার 3 আর এটার 5 মুখোমুখি থাকে। তাহলে আসো, তাহলে আমাদের এই জিনিসটাকে উল্টা করে দিতে হবে না? উল্টা করে দিতে হবে কিনা?
তাহলে এই দেখো উল্টা করে দিলাম, উল্টা করে দিলাম। উল্টা করে দেওয়াতে আমাদের কার্বনের নাম্বারিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার নাম্বারিং কিরকম হবে, নাম্বারিং করে দেই। নাম্বারিং হচ্ছে এটা 1 2 3 4, এটার সাথে যেটা আছে সেটা 5, 1 2 3 4, 1 2 3 4, তাই তো। 5 নাম্বারটাও দিয়ে দেই। 5 নাম্বারটা হচ্ছে এই এখানে একটা কার্বন থাকবে, এটার সাথে CH2 যেটার সাথে কিনা ফসফেট যুক্ত থাকবে। আমরা ফসফেট দেই। ফসফেট কোথায় দিব, এই যে 3 আর 5, 3 আর 5 এর মধ্যে ফসফেট। এইটারও সেম 3 আর 5, 3 আর 5 এর মধ্যে ফসফেট। এইটার কি 5 ফাঁকা, তাহলে এটা হচ্ছে 5 প্রাইম। এই যে 5 নাম্বারটা ফাঁকা, এটা কি 5 নাম্বার না, 5 নাম্বারটা ফাঁকা, 3 নাম্বারে কিন্তু যুক্ত আছে। সেম দেখো এইটার 3 নাম্বারটা ফাঁকা, তাহলে এটা হচ্ছে 3 প্রাইম এন্ড। এইটা যা এটাও সেম একই জিনিস। তাহলে এখানে আমরা কি দিলাম, এখানে আমরা একই জিনিস আঁকালাম উল্টা করে, কারণ সূত্রক দুইটা পরস্পর বিপরীতমুখী অবস্থায় থাকে। এখানে যা করেছি এখানেও তাই করেছি। এখানে কি দেইনি, এখানে এখন পর্যন্ত নাইট্রোজেন বেস দেই না। এখন নাইট্রোজেন বেস কোনটা দিব, আমি এখানে যেরকম র্যান্ডম দিয়েছি, আমি কি এখানে র্যান্ডম দিতে পারবো? পারবো না, কারণ এই দুইটা সূত্রককে একসাথে যুক্ত থাকতে হবে। এখন অ্যাডিনিন যার তার সাথে কিন্তু যুক্ত হবে না, অ্যাডিনিন যার তার সাথে যুক্ত হবে না। একটা পিউরিন ক্ষার অন্য একটা পাইরিমিডিন ক্ষারের সাথে যুক্ত হয়। অ্যাডিনিন যুক্ত হয় হচ্ছে থাইমিনের সাথে, আরএন এর ক্ষেত্রে এটা যুক্ত হয় ইউরাসিলের সাথে, আর সাইটোসিন যুক্ত হয় গুয়ানিনের সাথে। এই দুইটা কি দিয়ে যুক্ত হয়, দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। আর এই দুইটা কি দিয়ে যুক্ত হয়, তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। আশা করছি এই জিনিসগুলো আমরা অলরেডি এর আগে পড়েছি, তারপরেও একটু জেনে নিলাম। তাহলে এখানে কি থাকবে, এখানে কি দিব, থাইমিন দিব নাকি হচ্ছে ইউরাসিল দিব? থাইমিন দিব অবশ্যই। এখানে কি দিব, এখানে একটা সাইটোসিন দিব, এখানে একটা গুয়ানিন দিব। তাহলে এর মধ্যে কয়টা বন্ড দিব, এর মধ্যে হচ্ছে দুইটা বন্ড। এর মধ্যে কয়টা বন্ড, এর মধ্যে হচ্ছে তিনটা বন্ড। এখানে কয়টা, এখানেও হচ্ছে তিনটা বন্ড। তাহলে দেখো দেখো আমরা কিন্তু ডিএনএ এর যে রাসায়নিক গঠন, আমরা কিন্তু ডিএনএ আঁকাই ফেলছি অলরেডি। এইটাই হচ্ছে আমাদের ডিএনএ এর গঠন। কোনটার কোন প্রান্ত কোনটা কার সাথে যুক্ত হচ্ছে, কয় নাম্বার কার্বনে যুক্ত হচ্ছে, দেখো সব মিলে গেছে। সবই মিলবে, কারণ সব তো যুক্তি দিয়ে প্রমাণ করছে বিজ্ঞানীরা, তো মিলবেই তো। বুঝে বুঝে এই জিনিসটা আঁকাইতে পারবো না, এই জিনিসটা আঁকাতে পারবো না, খুব কঠিন। তাহলে একটা দেখ, একটা 5 প্রাইম 3 প্রাইম আর একটা 3 প্রাইম 5 প্রাইম, উল্টা হিসেবে দুইটা থাকবে। দুইটার মধ্যে সংযোগ থাকবে কি দিয়ে, হাইড্রোজেন বন্ধন দিয়ে। হাইড্রোজেন বন্ধন দিয়ে কি যুক্ত থাকবে, যুক্ত থাকবে এই দুইটা নাইট্রোজেন বেস। তাহলে দেখো তোমাকে যদি জিজ্ঞেস করে যে ডিএনএ এর গঠনে কি কি বন্ধন আছে, বলতে পারবো না। দেখো ডিএনএ এর গঠনে কি কি, এটা এর কি বন্ধন, এটা আই হাই, এইটা কি বন্ধন, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন বলেছি। এইটা কি বন্ধন, এটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। এইটা কি বন্ধন, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে ডিএনএ এর গঠনে কিন্তু তিনটা বন্ধন আমরা পাচ্ছি, গ্লাইকোসাইডিক, ডাই কি ফসফোডাইএস্টার আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তিনটা বন্ধন কিন্তু আমরা ডিএনএ এর গঠনে পেয়ে যাচ্ছি। তাহলে এবার চলো দেখি আমরা আগের ছবিটার সাথে মিলে কিনা আমাদের। এই ছবিটাই আমরা এতক্ষণ ধরে আঁকাচ্ছিলাম, এই ছবিটাই আমরা এতক্ষণ ধরে আঁকাচ্ছিলাম। এই যে দেখো একটা হচ্ছে 5 প্রান্ত, কারণ এখানে 5-এর এই যে 5-এর ফসফেটটা খোলা আর এখানে 3টা খোলা, তাহলে এটা 5 প্রান্ত, এটা হচ্ছে 3 প্রান্ত। সেম এটা হচ্ছে উল্টা, একই জিনিস জাস্ট উল্টা করে আঁকানো। 3 আর 5-এর সাথে ফসফেট যুক্ত, 3 আর 5-এর সাথে ফসফেট যুক্ত, আর 1-এর সাথে যুক্ত নাইট্রোজেন বেস। এরকম দুইটা সূত্রক হচ্ছে দুইটা উল্টা। একটা সূত্রক যদি 5-3 হয়, একটা হচ্ছে 3-5 যুক্ত থাকবে। এই যে মধ্যখানে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে। এখন এইখানে কিছু সংখ্যা তোমাদের জানতে হয়। তার আগে বলি, এটা তো আমরা একদম সহজ সরল গঠন আঁকালাম, প্যারালাল, দুইটা নিজে প্যারালালি সোজা হিসেবে আছে। বাট এরা কি আসলে এই প্যারালালি সোজা হিসেবে থাকে? প্যারালালি থাকে, কোনো সন্দেহ নেই, কারণ এদের মধ্যে যে বন্ড আছে, বন্ডটা তো প্যারালাল, সেম দূরত্বে, সব প্যারালালি থাকে, কিন্তু এরকম সোজা গঠনে থাকে না, দুইটা পেঁচানো গঠনে থাকে, সর্পিল ভাবে
পেঁচানো থাকে। কি গঠন করে? হেলিক্স গঠন করে, বা হেলিক্স মানে হচ্ছে কি পেঁচানো গঠন, হেলিক্যাল গঠন হচ্ছে পেঁচানো গঠন। তাহলে এরা কি হিসেবে থাকে? এরা এই যে এরকম পেঁচানো, একটা সূত্র কেটে, এই যে আমরা যে এটা আঁকিয়েছিলাম, এই একটা সূত্র হচ্ছে এইটা, আর আরেকটা কি করে? আরেকটা হচ্ছে এইরকম ভাবে পেঁচানো থাকে দুইটা। তাহলে এটাই হচ্ছে ওয়াটসন আর ক্রিকের ডাবল হেলিক্স মডেল, যে দুইটা পেঁচানো, দুইটা পেঁচানো সূত্র বা হেলিক্স, পেঁচানো সূত্র মানে কি হেলিক্সের মতো করে দুইটা থাকে। এখন এই ডাবল হেলিক্সে নিউক্লিওটাইড কতগুলো থাকে দেখো, আমরা এখানে নিউক্লিওটাইড, একটা প্যাচের মধ্যে কতগুলো নিউক্লিওটাইড থাকে, আমরা কয়টা আঁকিয়েছি এখানে? 3টা নিউক্লিওটাইড আঁকাই নাই? ওয়াটসন আর ক্রিক বলল, বা এটা গবেষণা করে দেখা গেল, যে এই যে একটা প্যাচ, এই পুরোটা হচ্ছে একটা প্যাচ, একটা প্যাচের মধ্যে এরকম 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড। এখন এই যে দুইটা নিউক্লিওটাইডের মধ্যে যে গ্যাপ, দুইটা নিউক্লিওটাইডের মধ্যে গ্যাপ কত? এই দুইটা নিউক্লিওটাইডের মধ্যে গ্যাপ ওনারা আবিষ্কার করলো হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম। তাহলে দুইটার মধ্যে গ্যাপ যদি 3.4 হয়, 10টার মধ্যে কত হবে? 10টার মধ্যে 34 অ্যাংস্ট্রম হবে। পরপর দুইটার মধ্যে হচ্ছে 3.4। তাহলে 10 জোড়া থাকে, যদি পরপর লাইনে 10টা থাকে, প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব যদি যোগ করি, তাহলে কত পাবো? 34 অ্যাংস্ট্রম। তাহলে একটা প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। একটা প্যাচে কতগুলো নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া, এই পাশে 10টা, ওই পাশে 10টা, সো 10 জোড়া। তাহলে প্রত্যেকটার মধ্যে দূরত্ব কত? প্রত্যেকটার মধ্যে দূরত্ব হচ্ছে 3.4। এখন এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্স বা ব্যাস, এই যে এই ডিসটেন্সটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম, দুইটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এই হচ্ছে আমাদের গঠন। কিসের গঠন? ডিএনএ এর গঠন। ওয়াটসন এন্ড ক্রিক মডেল কত সালে দিয়েছিল? 1953। এর বাইরেও আরো অনেক কথাবার্তা আছে এখানে, যে একটা প্যাচের মধ্যে যতগুলো পিউরিন ক্ষারক থাকে, ততগুলো পাইরিমিডিন ক্ষারকও থাকে। এটা কিভাবে প্রমাণ করা যায়? দেখো, খুবই সহজ। এখন এই পাশে যদি 5টা পিউরিন থাকে, এইটা সমান সমান ওই পাশে 5টা পাইরিমিডিন থাকতে হবে। তাহলে 5টা পিউরিন আছে, বাকিগুলো কি এই পাশে পাইরিমিডিন। সাপোজ এই পাশে হচ্ছে, আমি বলি 10টা নিউক্লিওটাইড টোটাল, একদিকে একটা সূত্রে 10টা নিউক্লিওটাইড, 10টার মধ্যে 6টা হচ্ছে পিউরিন আর 4টা হচ্ছে পাইরিমিডিন। 6টার বেস পিউরিন, 4টার বেস হচ্ছে পাইরিমিডিন। তাহলে এই 6টার অপোজিটে, এই যে হাইড্রোজেন বন্ড দিয়ে অপোজিট দিকে যেই 6টা থাকবে, সেই 6টা কি হবে? পাইরিমিডিন হবে। আর এই 4টার অপোজিটে যে কয়টা পিউরিন থাকবে, যে কয়টা বেস থাকবে, সেই 4টা কি হবে? পিউরিন হবে। তাহলে টোটাল দুই সূত্রক মিলিয়ে পাইরিমিডিন কয়টা? 10টা। দুই সূত্রক মিলিয়ে পিউরিন কয়টা? 10টা। তাহলে দেখো, সবসময় যেভাবেই মিলাও না কেন, তুমি 6 আর 4-এর জায়গায় 7 আর 3 করে নাও, যে এক পাশে 7টা পিউরিন, 3টা পাইরিমিডিন, তাহলে ওই 7টার জন্য অপোজিট দিকে 7টা পাইরিমিডিন থাকবে, আর এই পাশে 3টা পাইরিমিডিনের জন্য অপর পাশে 3টা পিউরিন থাকবে। তাহলে যোগ করলে দেখো 10টা পিউরিন 10টা পাইরিমিডিন কিন্তু হয়। তাহলে সবসময় এই পিউরিন আর পাইরিমিডিন ক্ষারকের পরিমাণ কিন্তু সমান হয়। এইটা আরেকটা পর্যবেক্ষণ। এই হচ্ছে আমাদের ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তোমাদের বারবার এটা প্র্যাকটিস করতে হবে, না হলে ভুলে যাবে। আর সরি, প্র্যাকটিস করতে হবে কোত্থেকে? সরাসরি এখান থেকে প্র্যাকটিস করলে কিন্তু মনে থাকবে না, বা জিনিসটা রিকল করতে পারবে না, ভুল হবে। প্র্যাকটিস করতে হবে ওই যে নিউক্লিওসাইড যে আঁকাইছিলাম শুরুতে, বা শুরুতে যে পেন্টোজ সুগার আঁকাইছিলাম, শুরু করতে হবে পেন্টোজ সুগার থেকে। সুগার থেকে নিউক্লিওসাইড হবে, সাইড থেকে টাইড হবে, টাইডগুলো একসাথে যুক্ত হয়ে একটা সূত্র তৈরি করবে, অপর পাশে উল্টা রকম সেম সূত্র তৈরি হবে, দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে, তৈরি হয়ে যাবে আমাদের ডিএনএ। তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের নেক্সট কাজ কি থাকবে। তোমাদেরকে প্রতিদিনই আমি কাজ দেই, দুইটা একটা করে। তো নেক্সট কাজ অবশ্যই থাকবে এই ডিএনএ গঠন। ডিএনএ গঠনটা একটু
ছবিটা আঁকায় ফেলা। ঠিক আছে, তাহলে দেখো নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি ছিল, ডিএনএ ছিল, আরএনএ ছিল। কি কি পেয়েছিলাম আমরা, ডিএনএ, আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ কে শুধু রাইবো নিউক্লিক অ্যাসিডটাই হচ্ছে আরএনএ। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে দুইটার মধ্যে পেন্টোজ সুগারের পার্থক্য। এটার পেন্টোজ সুগার কি, আরএনএ এর পেন্টোজ সুগার হচ্ছে রাইবোজ সুগার, আর ডিএনএ টা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আর এদের নাইট্রোজেন বেসে একটা পার্থক্য আছে, আরএনএ তে হয় ইউরাসিল থাকে, আর ডিএনএ তে থাকে হচ্ছে থাইমিন। বাকিগুলো তো সেম, এই দুইটা শুধু ডিফারেন্ট হয়। এবার আমরা আরএনএ তে আসি। আরএনএ কি, আরএনএও ডিএনএ সাপোর্টিং উপাদান হিসেবে আমাদের দেহে থাকে, বাট এটা কিন্তু আমাদের দেহে, মানব দেহে বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে না। আমাদের বংশগতীয় বস্তু হিসেবে কে কাজ করে, বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে ডিএনএ। আরএনএ অন্য ফাংশন করে। হ্যাঁ, অন্য কি কি ফাংশন আছে সেটা ডিপেন্ড করে আরএনএর প্রকারভেদের মধ্যে। আমাদের সেলে যত আরএনএ আছে, সব আরএনএ এর মধ্যে 90% আরএনএ থাকে হচ্ছে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে। আর তাহলে বাকি 10% কোথায় থাকবে, 10% থাকে হচ্ছে নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে। তাহলে 90% থাকে সাইটোপ্লাজমে, 10% থাকে নিউক্লিয়াসে। এখন এই আরএনএ তার গঠনের উপরে ভিত্তি করে, তার স্ট্রাকচারের উপরে বেস করে বিভিন্ন ধরনের কাজ করে। এই জন্য আরএনএ কে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে ভাগ করেছি, 5টা ভাগে ভাগ করেছি। প্রথমটা কি, টিআরএনএ। টিআরএনএ মানে হচ্ছে, টিআরএনএ মানে হচ্ছে টি ফর কি, টি ফর ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ। এমআরএনএ কি, এম ফর মেসেঞ্জার আরএনএ। আর মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। জি ফর জেনেটিক আরএনএ। আর এমআই হচ্ছে মাইনর আরএনএ। তাহলে ট্রান্সফার, মেসেঞ্জার, রাইবোজোমাল, জেনেটিক, মাইনর, এই 5টা হচ্ছে আমাদের আরএনএ টাইপ। কোনটা কি কাজ করে সেটার উপরে বেস করে এদের নামটা দেয়া হয়েছে। সো শুরুতেই আমরা আসি ট্রান্সফার আরএনএ। নাম থেকেই বুঝতে পারছি এটা কোথাও থেকে কিছু না কিছু ট্রান্সফার করে, কোথাও থেকে কিছু না কিছু ট্রান্সফার করে। এখন কাকে ট্রান্সফার করে, আচ্ছা আগে আমরা ট্রান্সফার আরএনএ না পড়ে আগে একটু এমআরএনএ পড়ি, তাহলে ট্রান্সফার আরএনএ বুঝতে তোমাদের জন্য ইজি হবে। শুরুতে আগে মেসেঞ্জার আরএনএটা পড়ে আসো। মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আমরা কি করি, আমরা তো সবাই মেসেঞ্জার কম বেশি ইউজ করছি। এখানে তো এমন হয়তো কেউ একজনও নাই যে কিনা মেসেঞ্জার ইউজ করে নাই। মেসেঞ্জারের কাজ কি, মেসেঞ্জারের কাজ হচ্ছে এক জায়গার বার্তা অন্য জায়গায় পৌঁছানো, এক জায়গার মেসেজ অন্য জায়গায় পৌঁছানো। মেসেঞ্জার আরএনএর কাজটাও ঠিক তাই, এটা এক জায়গার মেসেজ অন্য জায়গায় পৌঁছাবে। এই এক জায়গাটা কি, এক জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস, অন্য জায়গা কি, অন্য জায়গা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের মেসেজ নিয়ে যে সাইটোপ্লাজমে পাঠাবে। আমরা বলেছি আমাদের বংশগতীয় বস্তু যত যা কিছু আছে, আমাদের যত বৈশিষ্ট্য আছে, বাহ্যিক বলো বা শারীরিক বৈশিষ্ট্য বলো, গাঠনিক বৈশিষ্ট্য বলো, বা কিছু কিছু মানসিক বৈশিষ্ট্য, এইগুলো সবই কিসের মধ্যে থাকে, জিনে থাকে। জিন কোথায় থাকে, ডিএনএ এর মধ্যে থাকে। তাহলে সব ইনফরমেশন আছে নিউক্লিয়াসের কাছে, নিউক্লিয়াসের ডিএনএ এর কাছে, নিউক্লিয়াসের জিনের কাছে। এই সব কিছু, এই ইনফরমেশন গুলো সাইটোপ্লাজমে আনতে হবে। কেন আনতে হবে জানো, নিউক্লিয়াস শুধুমাত্র সেই ইনফরমেশনটাকে ধরে রাখতে পারে, বাট সেই ইনফরমেশন থেকে প্রোটিন তৈরি করতে পারে না। আর প্রোটিন যদি তৈরি না হয় তাহলে কিন্তু এইসব ইনফরমেশনের কোনো কাজ নেই। ইনফরমেশনের কাজ, ইনফরমেশনটা থেকে আমি তোমাকে এই ইনফরমেশনটুকু দিলাম, এই ইনগ্রেডিয়েন্টগুলো দিলাম, তুমি এখন সেখান থেকে প্রোটিন তৈরি করো। সেই প্রোটিনটাই তো কি আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ করবে। এই প্রোটিন যদি তৈরি না হয় তাহলে তো আমাদের বৈশিষ্ট্য প্রকাশই হবে না। প্রোটিন তৈরি করার জন্য ইনফরমেশন নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসতে হবে। এই ইনফরমেশনটাকে কে নিয়ে আসবে, এই মেসেঞ্জার আরএনএ। আমি যদি আরো সহজ করে তোমাদের বলি, আমরা যখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন করব তখন এগুলো অনেক ইজি হয়ে যাবে, তখন এগুলো আর কোনো ব্যাপার না। তাহলে দেখো কি বললাম, যে
নিউক্লিয়াসের ভিতরে আমাদের যে ডিএনএ বস্তু থাকে, বংশগতীয় বস্তু থাকে, তার মধ্যে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা কপি হয় এই এমআরএনএতে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। ডিএনএ সেই যেই ছাঁচটা আছে, যেসব কোডন আছে, যে বেসগুলো আছে, সেইগুলো থেকে সে এমআরএনএ তৈরি করে, মানে ইনফরমেশনটা সে এমআরএনএর মধ্যে দিয়ে দিল। এমআরএনএ কি করে, ওই যে নিউক্লিয়ার রন্ধ্র ছিল সেই নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে চলে আসে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে কার কাছে? রাইবোজোমের কাছে। রাইবোজোমের কাছে এসে বলে এই আমার ইনফরমেশন, তুমি এখন প্রোটিন তৈরি করো। তখন এই রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে। তাহলে এই যে মেসেজটা নিয়ে আসছে কিভাবে প্রোটিন তৈরি হবে, মেসেজটা যে নিয়ে আসছে, এই জন্য এটাকে বলে মেসেঞ্জার আরএনএ। এখন এই মেসেঞ্জার আরএনএ এর গঠনটা খুবই সরল একটা গঠন আছে, কারণ আরএনএ এর গঠন হচ্ছে এক সূত্রক। আরএনএ হচ্ছে সবসময় এক সূত্রক। ডিএনএ যেরকম কি ডাবল হেলিক্স, এখানে সেরকম কিছু নাই, এখানে একটাই সূত্র থাকে। ডিএনএ থেকে দুইটা সূত্র থাকে, এখানে একটাই সূত্র থাকে। এই একটা সূত্রের, তাহলে অবশ্যই একটা সূত্রের 5 এন্ড থাকবে, 3 এন্ড থাকবে। সেম যেরকম ডিএনএ এর গঠন ছিল একই রকম গঠন, শুধুমাত্র ওখানে ডিঅক্সিরাইবোজ সুগার ছিল, এখানে রাইবোজ সুগার দিয়ে হবে। বাট সেম ফসফেট, বেজের থাইমিনের জায়গায় ইউরাসিল হবে। তো এইটারও 5 এন্ড থাকবে, 3 এন্ড থাকবে। 5 এন্ডের শুরুতে আর 3 এন্ডে, এই যে শেষে, এইখানে কিছু নন কোডিং অঞ্চল থাকে, মানে যেখান থেকে প্রোটিন তৈরি হয় না। মেইন কথা হচ্ছে এই জায়গা থেকে প্রোটিন তৈরি হয় না, এই হেড অ্যান্ড টেল এই জায়গাটা থেকে কোনো প্রোটিন তৈরি হয় না। ভেতরের এই জায়গাগুলোতে এইখানে থাকে হচ্ছে কোডন। এই কোডনগুলো যে প্রোটিন তৈরি করে। এই হচ্ছে একটা এমআরএনএ গঠন। এমআরএনএ গঠনের আরো ডিটেলস আমরা জানবো, প্রত্যেকটা অংশ নিয়ে আমরা পড়বো কখন, যখন আমরা ট্রান্সক্রিপশন পড়বো, ট্রান্সলেশন পড়বো, তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা আমাদের লাগবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের সময়, এটা পুরোটা ডিটেলস লাগবে। এখন আমরা আপাতত এইটুকুই জেনে রাখবো, আমরা পরবর্তী একটা ক্লাস পরে হয়তো এটা জানবো। তো নেক্সট হচ্ছে টিআরএনএ। এই টিআরএনএ, টি ফর বলেছিলাম কি ট্রান্সফার, এটি কি করে? ট্রান্সফার করে। কাকে ট্রান্সফার করে? অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করে। আমরা বলেছি যে রাইবোজোমে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। প্রোটিনের বার্তাটা নিয়ে আসে কে? মেসেঞ্জার আরএনএ। এখন প্রোটিন তৈরি করার জন্য কি লাগবে? অ্যামিনো অ্যাসিড লাগবে। সে অ্যামিনো অ্যাসিডকে কে ধরে নিয়ে আসবে? অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসবে এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তাহলে টিআরএনএ কাকে ট্রান্সফার করে? অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করে, তাহলে হচ্ছে টিআরএনএ। আরএনএ, রাইবোজোমাল আরএনএ নিয়ে অনেক কথা অলরেডি বলছি। কখন বলছি? যখন রাইবোজোম পড়াই। রাইবোজোমের গঠন যে দিয়েছিল আরএনএ আর প্রোটিন 1:1 অনুপাতে, মনে আছে তোমাদের? তাহলে ওই যে আরএনএ যেটা রাইবোজোম গঠন করেছিল সেটাই হচ্ছে আরআরএনএ। জিআরএনএ বা জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ মানে কি? যেটা বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। দেখো আমাদের দেহে তো বললাম যে আমাদের দেহে ডিএনএটা বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে, বাট কিছু কিছু ব্যাকটেরিয়া বা কিছু কিছু নিম্নশ্রেণীর জীবে আরএনএ বংশগতি বস্তু হিসেবে কাজ করে। আইদার ডিএনএ অর আরএনএ, যে কোনো একটা কাজ করবে, কখনোই দুইটাই কাজ করবে না। তো এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের অর্গানিজমের ক্ষেত্রে, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, যেমন টিএমভি, এইচআইভি, টোবাকো মোজাইক ভাইরাস, তারপরে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস যেটা এইচআইভি। সো এইসব ভাইরাসের দেহে জেনেটিক বস্তু হিসেবে আরএনএ কাজ করে। আমরা পড়ছি কিন্তু আরএনএ ভাইরাস বলা হয় এগুলোকে। তো এই যে যাদের জেনেটিক বস্তু হিসেবে আরএনএ কাজ করে, এই আরএনএটাকেই বলা হয় জেনেটিক আরএনএ। বাকি এই সবগুলোই কিন্তু নন জেনেটিক আরএনএ। লাস্টে এমআইআরএনএ, অনেক ছোট ছোট আরএনএ কণা যেগুলো কি হিসেবে কাজ করে জানো? এনজাইম হিসেবে কাজ করে। এগুলো কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। এই হচ্ছে 5 রকমের আরএনএ। 5 রকমের আরএনএ নিয়ে কথাবার্তা। আজকে আমরা একটু এমআরএনএ এর গঠনটা কিছুটা পড়লাম, আমি একটু টিআরএনএ এর গঠন পড়ব। টিআরএনএ এর গঠন নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছে। এর মধ্যে একটা গঠন আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ মডেল বা লবঙ্গপত্র মডেল। ক্লোভার লিফ, লবঙ্গপত্র। তো এই মডেলটা কি বলা হয়? টিআরএনএ এর গঠনটা কিরকম সেটা বলা হয়ে থাকে।
তো নর্মালি যখন টিআরএন এর গঠন হয় তখন এটা আর 5টা আরএন এর মতোই শুধুমাত্র একটা সূত্রক হিসেবে থাকে। এটা ধীরে ধীরে মডিফাই হয়। কেন মডিফাই হয়? কারণ তার কাজটা সম্পন্ন করতে হবে, তাকে অ্যামিনো অ্যাসিড বহন করে আনতে হবে। এমআরএন এর সাথে একটা ইন্টারাকশন করে সেই অ্যামিনো অ্যাসিডটাকে একটা নির্দিষ্ট জায়গায় লাগাই দিতে হবে। এইসব কাজের জন্য ওর এই গঠন থাকলে কিন্তু এই কাজটা করতে পারবে না। এই জন্য ওর এই গঠনটা চেঞ্জ হয়ে একটা ওই ক্লোভার লিফের মতো গঠন তৈরি করে। এই জন্য এটাকে বলে ক্লোভার লিফ মডেল। তাহলে ক্লোভার লিফ মডেলটা কি রকম একটু আমরা দেখি। এই মডেলটা হচ্ছে, এইটা তার 3 প্রান্ত 3 প্রাইম, এখান থেকে এখানে একটা লুপ তৈরি হয়, তারপরে এখানে একটা ছোট লুপ তৈরি হয়, আলটিমেটলি এখানে একটা বড় লুপ তৈরি হয়, এটা যখন আবার যায় এখানে একটা লুপ তৈরি হয়, এন্ড এইটা হচ্ছে তার আলটিমেটলি 5 প্রাইম এন্ড। সো কম বেশি এই হচ্ছে এইটার গঠন। তাহলে এটার সাথে সাথে কি থাকে, এখানে নাইট্রোজেনাস বেস থাকে, এগুলোতে সব নাইট্রোজেনাস বেস আছে। তাহলে দেখো শুরুতে এটা ছিল এরকম নর্মাল সুতার মতো, তারপরে এইখানে কিছু বাহু তৈরি হয়েছে, এগুলো এই যে লম্বা লম্বা গুলো হচ্ছে তার বাহু, এবং কিছু লুপ তৈরি হয়েছে, দেখো কিছু লুপ তৈরি হয়েছে। এইরকম আরএনএ যদিও এক সূত্র, বাট মাঝে মাঝে এদের মধ্যে কিছু লুপ তৈরি হয়, যেরকম লুপ তৈরি হয়। এখন যখন লুপ তৈরি হয় তখন সাপোজ এখানে একটা বেজ আছে এবং তার সাথে এখানে একটা বেজ আছে, লুপ তৈরি হলে এই বেজগুলোর মধ্যে মাঝে মাঝে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তো তখন এটাকে দেখতে ডাবল হেলিক্সের মতো বা দ্বিসূত্রক মনে হলো, আসলে কিন্তু ডাবল হেলিক্স না, এটা জাস্ট একটাই সূত্র প্যাচিয়ে এরকম হয়ে গেছে। এখানেও দেখো, এখানেও এরকম কিছু লুপ তৈরি হয়েছে। এরকম কি কি লুপ আছে দেখো, লুপ আছে 4টা, ডি লুপ, অ্যান্টিকোডন লুপ, টি লুপ, আর হচ্ছে অতিরিক্ত লুপ। এই যে দেখো এটা হচ্ছে টি লুপ, প্রথমে যেটা আঁকাছিলাম এটা হচ্ছে টি লুপ, এটা হচ্ছে ডি লুপ, এটা অ্যান্টিকোডন লুপ, এটা হচ্ছে একটা অতিরিক্ত বাহু। এর মধ্যে অ্যান্টিকোডন লুপটা আমাদের দরকার, কারণ এটাকে অ্যান্টিকোডন ধারণ করে। এই অ্যান্টিকোডনটা যে মেসেঞ্জার আরএনএ কোডনের সাথে যুক্ত হয়, এবং তখনই এইটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে একটার সাথে যুক্ত করে প্রোটিন তৈরি করতে পারে। তো এটা আমরা ট্রান্সক্রিপশনের সময় আরো ভালো করে জানবো। তাহলে এই গেল 3টা লুপ, এর বাইরেও এর থাকে 4টা লুপ, এর বাইরে এর বাহু থাকে হচ্ছে 5টা, অ্যামিনো অ্যাসিড বাহু, ডি বাহু, অ্যান্টিকোডন বাহু, টি বাহু, অতিরিক্ত বাহু। এর মধ্যে এই 3টা কিন্তু আমরা লুপের সময় অলরেডি দেখলাম, লুপের কাছাকাছি যে বাহুগুলো সেইগুলো এইভাবে নামকরণ করা হয়েছে। অ্যামিনো অ্যাসিড বাহু কোনটা? অ্যামিনো অ্যাসিড বাহু হচ্ছে যেটা অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসে। কোন বাহুটা অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসে? এই যে 3 প্রান্ত আছে, এই 3 প্রান্তে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। কোথায় যুক্ত হয়? এখানকার প্রথমকার সিকোয়েন্সটা সবসময় থাকে এ সি সি, প্রথম 3টা বেস সিকোয়েন্স থাকে এ সি সি। এই এ সি সি সিকোয়েন্সে তোমার অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হয়। এই যে অ্যামিনো অ্যাসিড সংযুক্তি স্থান 3 নাম্বার প্রান্তে, 3 প্রাইম বা 3 ড্যাশ প্রান্তে এ সি সি, এই প্রান্তে তোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, এই জন্য এটাকে বলে অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার স্থান। সো এটাই হচ্ছে আমাদের টিআরএন এর ক্লোভার লিফ মডেল। এই একটা গঠনে আমাদের জানতে হবে, রাইবোজোমাল আরএনএ, এমআইআরএনএ, জিআরএনএ ওগুলোর গঠন এতটা দরকার নেই। তো আশা করতেছি যে আজকে ডিএনএ আরএনএ এই দুইটার গঠন তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা অবশ্যই ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন এই দুটো প্র্যাকটিস করবা, একবার না বারবার প্র্যাকটিস করবা, তাহলেই মনে থাকবে। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আর আজকের ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে বা গ্রুপে জানাবা। সো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো।